স্বামী শেষানন্দজি শুরুতে ছিলেন, কি নোট অ্যাড্রেস দিয়েছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। তারপর কিছুক্ষণ আগে মুক্তিপদবাবু সুন্দর বক্তৃতা দিলেন। তারপর বাকি আগে দুজন টিচার আনিসুর এবং সঞ্জয় স্যার, এরা দুজনই ভালো বক্তৃতা দিয়েছেন। এখন 1টা বেজে গেছে, খিদে সবার পেয়েছে। সবাই তো এখন হোস্টেলের মানুষ, আমিও আগে হোস্টেলে ছিলাম, হ্যাঁ আগেও আগে হোস্টেলে ছিলাম, প্রায় 40-45 বছর হোস্টেলে। তার ফলে টাইমের পরে সবারই খিদে পায়। এই শরৎদা বসে আছে, শরৎদা পরিচিত, পাশে আমার মহারাজরা আছেন, তাদের প্রণাম জানাই, সাধু ভাই ভালোবাসা। বাকি সব শিক্ষকরা আপনারা যারা আছেন সবাই আছে, বয়স্ক এবং কম বয়স্ক সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। তা আমি এখানে সমস্ত তত্ত্বের কথা হয়ে গেছে, আমি কয়েকটা ঘটনার কথা বলে তাড়াতাড়ি আমার বক্তব্য শেষ করছি। তা সবাই এতক্ষণ ধরে একটা খুব উঁচু চিন্তা একটা যেটা শুরু করেছিলেন আমাদের শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, পূজনীয় বক্তা। উনি খুবই ভালো, বাংলাতে খুবই ভালো, মানে বিখ্যাত, মানে খুবই ভালো ছাত্র এবং শিক্ষক, অসাধারণ বাংলার শিক্ষক। তা ইনিও খুব ভালো এডুকেশনের শিক্ষক, তার বোঝাই গেল। তা আমি যেটা এতক্ষণ বোঝা গেল যে পরিমণ্ডল একটা বিষয়, পরিমণ্ডল, শিক্ষক, ছাত্র, এই নিয়ে একটা এডুকেশন ইনস্টিটিউশন। তা সেখানে পরিমণ্ডলটা থাকলে পরিমণ্ডলটা কতটা প্রভাব, প্রত্যেকটা প্রভাব বিস্তার করে সেটা বোঝা যায়। এরকম না প্রত্যেকে আমরা নতুন ভাবে আসি, আসার পরে যদি পরিমণ্ডলটাকে পুরোটা গ্রহণ করতে পারি তাহলে কি হয়, আমি একটা উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। তা আমি যে আশ্রমে আছি সেইখানে আমি নাম বলছি না, সেখানে একজন টিচারের কথা বলছি। আজ থেকে ধরো 50 বছর আগে আপনাদের মতনই টিচার হয়ে এসেছিলেন। তা টিচার হিসাবে আসার পরে টিচার সবাইকে বলে যে টিচার আসার পরে তিনি কি করেছেন, ওই প্রতিষ্ঠানে যা নিয়ম কানুন আছে পুরোটাকে তিনি একেবারে আত্মস্থ করেছেন। তা সেটা তারপরে থেকে ছাত্রছাত্রীরা বলত কিরকম আত্মস্থ। তিনি সবসময় যে বিভাগের তিনি টিচার ছিলেন, তিনি প্রথম ক্লাসটা নিতেন, 10:30টার ক্লাসটা তিনি বিভাগীয় প্রধান হয়েছিলেন, 10:30টার ক্লাসে তিনি নিতেন। এবার তার ছাত্ররা খুব প্রচলিত শাসক ছাত্র, তারা বলেছে যে স্যারকে কোনোদিন 10:30টার আর পরে ঢুকতে দেখিনি। আমাদের দেরি হয়ে যেত, ট্রেনের লেট বেশ করার প্রতিষ্ঠান, সেখানে ট্রেন লেট হলে আসতে দেরি হবে। তাতে দেখা যাচ্ছে কোনোদিন 10:30টার পরে মানে ওনাকে ঢুকতে দেখা যায়। তারপর কোনো প্রবলেম নিয়ে গেছে যে কোনোদিন বিরক্ত হয়েছে বলে মনে হয়। তা যাই হোক, প্রতিষ্ঠানে যারা ছিলেন, মহারাজরা ছিলেন, অন্য টিচাররা বলছে এইরকম মানুষ যে কোনো সময় তার কাছে কোনো সময় যে কোনো প্রবলেম, বাড়ির থেকে শুরু করে যে কোনো প্রবলেম প্রাণ খুলে বলা যেত। আর তিনি এইরকম একটা এমনভাবে প্রতিষ্ঠানে সম্পৃক্ত হয়ে গেছিলেন, তিনি তার বাড়িটা অনেক দূরে ছিল, তিনি ওখানে ভাড়া বাড়ি হিসাবে থাকতেন। বা রিটায়ারমেন্টের পরেও প্রায় 10 বছর ছিল। তারপরে তিনি এসে, তখন যিনি ওখানকার দায়িত্বে আছেন মহারাজ, তাকে বলে যে মহারাজ আমার এখানে থাকা যাবে না, বাড়ির লোকেরা একজন বুঝতে চাইছে না, এতটা পিড়াপিড়ি করছে, আমিও ভেঙে পড়েছি, আমি চলে যাবো বলে। ঠিক বলছে আপনি চলে যাবেন না, ঠিকই আছে। বলছে না, আমার একদম আমার ভালো লাগছে, কারণ আমি এখানটায় ছিলাম, এই কলেজটা ছেড়ে কি করে থাকবো। তারপর বলে দেখুন যাচ্ছি বলে কয়েকদিন থাকবো, বেশি দিন থাকবো। তখন এইসব কি বলছে, ঠিক তিনি চলে গেলেন তার আগের বাড়িতে। যাওয়ার সময় একটা কথা বলছি যে দেখুন আমি একটা জীবনে ভুল করেছি। কি ভুল করেছেন? আপনি তো ভুল কেউ দেখেনি, ভুল হবে ভুল যেটা হচ্ছে, আমি চেষ্টা করেছি আমি প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে, কিন্তু একটা জিনিস করতে পারি,
আমার পরিবার কে ওর সঙ্গে অ্যালাইন করতে পারে, আমি গর্বের ভাষায় বলছি, সেইটাই আমি বুঝতে পারছি, তারপর আমি বুঝতে পারছি এইটা লাস্টের যখন বলবো তার সঙ্গে নিজের মেলানোর জন্য। তারপর তিনি গেলেন, 1 মাস বা 1.5 মাসের মধ্যে দুরারোগ্য রোগ ধরল, কেউ ট্রিটমেন্ট করতে পারে একেবারে মৃত্যুর অবস্থা। তারপরে শরীর যাবে কয়েকদিন আগে তিনি ওই যিনি দায়িত্বে ছিলেন মনে তাকে বাড়ির লোক ফোন করে উনি একটু কথা বলল, ফোনটা খুব কাঁপা কথা বলছে যে মহারাজ একটা আমার অনুরোধ, বলছি আমি কয়েকদিন আমি শরীর বেশি দিন থাকবে না, কিন্তু আমার ইচ্ছা এই নার্সিং হোমে শরীর না, আপনি একটু বিশেষ একটা আমার অনুরোধ রাখবেন, যদি একটু সেবা প্রতিষ্ঠানে আমার শরীরটা যায়। আমি বুঝতে পারছি কঠিন জিনিস একটা, কারণ ক্রিটিক্যাল স্টেজ, এটা একটা মাল্টি অর্গান ফেলিওর, কোনোভাবে ওইখান থেকে নার্সিং হোম থেকে ডিসচার্জ করানো যায় না এবং কোনো নতুন জায়গায় ঢোকাও মুশকিল। উনি বলছেন বুঝতে পারছি পলিটিক্যাল, কিন্তু আমার খুব একটা ইচ্ছা হয়ে যায়, আমি জানি আপনি পাবেন। তা মহারাজ যে একেবারে ডেসপারেট হয়ে ওখানে বলে যে এরকম একটা কেস হয়েছে, তা আমি মত দিয়ে দেবো, যদি কোনো প্রবলেম হয় আমি দায়িত্বে আছি, কিন্তু ওকে অ্যাডমিট করাতেই হবে। কারণ উনি কোনোদিন কোনো রিকোয়েস্ট করেনি, কিন্তু শেষ অবস্থায় একটা রিকোয়েস্ট করছে, তো এইরকম ব্যাপার। তা সেইরকম তাকে নিয়ে গিয়ে মানে ওই মহারাজি নিজের বন্ডে ঢোকালেন, কারণ ডাক্তার নিতে চাইবে মার দিয়ে অর্ডার ফিরে ওকে নিয়ে কি হবে, ও তো রিস্ক, এটা অ্যাজ পার মেডিকেল সায়েন্স অ্যাডমিশন করানো যায়, তারপর ট্রিটমেন্ট নাই, কি করে ট্রিটমেন্ট, ঠিক 3-4 দিন পরে তার শরীর যায়। তা এই একটা কথা খুবই সাধারণভাবে এসেছিলেন, কিন্তু সবাই তার ছাত্র বলে টিচাররা বলে যে এইরকম ভাবে প্রতিষ্ঠানের সঙ্গে এরকম মিশে যাওয়া মানুষ আর এইরকম ভাবে মানে প্রতিষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এরকম ভাবে আমি দেখি। তা এইরকম কথাটা আমি কেন এখানে বলছি, যে যেহেতু এখানে আমি একটু ছাত্ররা ছিলাম, তাই অনেক পুরানো লোকজনের দেখা পেয়েছি। এই নরেন্দ্রপুর তৈরি হয়েছে কিরকম হয়ে একটু একটু জেনেছি বা কাছ থেকে দেখেছি। তা সেখান থেকে যেটা আমার ধারণা, যেটা আমাদের কাছে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আজকের দিনে নরেন্দ্রপুর আপনারা যারা বাইরে থেকে এসে দেখবেন, আজকে আমাদের কর্পোরেট দুনিয়ার দেখা 101 জায়গা, এত বিল্ডিং, সো দিস ক্যাপিটাল ইজ নাথিং বাট 2000 crore, আমরা এইভাবে ভাবো। এটা কিন্তু একটা বাইরের দিক, এত একটা চমক আছে, এত মাল্টিন্যাশনাল একটা অর্গানাইজেশনের মতন, একটা কোম্পানির মতন একটা ইনস্টিটিউট, এটা বিগ শট, এরকম ভাবে আমরা ভাবি। আজকে দিনে এই ভাবাতে শুরু করে কিছুক্ষণ আগে আগের বক্তা সেটা তার বলে দিয়ে গেছে। কিন্তু আমি আপনাদের কাছে পিছনটা বলার চেষ্টা করছি। নরেন্দ্রপুর যখন তৈরি হয়েছে, কিছু এরকম তরুণ, একেবারে একনিষ্ঠ এবং সেবা পরায়ণ এবং একেবারে ডেডিকেটেড প্রাণ, তারা একটা রিসার্চ করার কি না কিছু ভালো কিছু করতে হবে। সেখানে তার সঙ্গে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ইচ্ছা যুক্ত হয়েছে। তারপর এইরকম একটা হয়ে গেছে, এরকম প্ল্যান করে নয় যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আরে দিস ইজ মাই প্রজেক্ট, 2000 crore প্রজেক্ট, or this is school, this is college, this is agricultural institute, this is for blind boys, এরকম নয়। এটা হয়েছে কিছু এরকম প্রাণ তার চেষ্টা রিসার্চ, যেটা কিছু ভালো করার কিছু করা, তারা মোটিভেটেড হয়েছিল প্রচন্ড, এখানে তৈরি হয়েছিল নিজেরা থেকে। তারপর ওই যে ভালো লাগাটা আমি অনেকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিশাল একটা মানে উদ্যম নিয়ে শুরু করেছে। দেখা যাক না কিছু একটা করা যায়, এই নিয়ে স্কুল হলো, কলেজ হলো, বাইন কলেজ একাডেমি, লোক শিক্ষা পরিষদ, মুক্ত এগ্রিকালচার ট্রেনিং, অনেক কিছু। কিন্তু আজকের দিনে বাইরে থেকে এসে আমাদের কিন্তু, আমি যদি বাইরে প্রায়
মানে 20 বছর 25 বছর আমি যদি একেবারে কাকথায় দেখে নিয়েছি, আমি কিন্তু তাই না, যেটা আপনাদের যেটা প্রথমে এসে বলে, আর দিস ইজ দ্য লাস্ট লাইক 2000 crore একটা প্রজেক্ট। কিন্তু আমার যেহেতু পেছনের স্মৃতিশক্তিটা আছে, পেছনের জিনিসটা এখনো ভুলে যায়নি, তা সেখান থেকে যখন দেখি এই ভিত্তিটা কিন্তু এখানে। তাই আজকের দিনে হয়তো এই চিন্তা দিয়ে মনে হবে জাস্ট লাইক অক্সফোর্ড, কেমব্রিজ। ঠিক, অক্সফোর্ড তৈরি হয়েছে, অক্সফোর্ডের লোকেরা ওই জায়গাটার নাম অক্সফোর্ড। একটা রিক্সাওয়ালা ভেরি মাচ প্রাউড, ও দিস ইজ অক্সফোর্ড। সেখান থেকে ইউনিভার্সিটি হয়ে নাম হয়েছে। ওখান থেকে ভেঙে গিয়ে একটা কেম নদীর উপর ব্রিজ হয়ে ওখানে লোকেরা চলে গেল, তারা একটা প্যারালাল বানালো কেমব্রিজ হয়ে। জায়গা ভিত্তিক নরেন্দ্রপুর আজকের দিনে জায়গা ভিত্তিক হয়েছে মনে হচ্ছে, কিন্তু তা আমাদের রামকৃষ্ণ মিশনের যত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জায়গা ভিত্তিক নয়, আদর্শ ভিত্তিক। গভীর একটা আদর্শ লুকিয়ে আছে। না হলে আজকে দেখা মাত্রই শরৎদা দেখে একটা আমি আবেগ প্রকাশ করছি। কতদিন আগে আমি কলেজে থাকতাম, স্কুলে থাকতাম, কিন্তু এই যে একসঙ্গে থাকার অনেক কিছু না বলা শেয়ারিং আছে। সেই জন্য সেই আবেগটা প্রকাশ পায়, কারণ এর পিছনে একটা গভীর জীবন বোধ আছে। তাই এখানে মানুষজনরা কি হয়েছিল, ওই বলবেন বীজ তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর তারপরে কিছু দেওয়ার জন্য সমাজে চেষ্টা করছে। তারপরে এই নরেন্দ্রপুর বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তাই এখানে মানুষজন কিরকম তৈরি হতে হয়, আমি যখন এই শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম, তার নাম বলতে প্রচিত দশক, তার নামটা বলা যায়। তা সেই কেমিস্ট্রির অধ্যাপক, কেমিস্ট্রি ইয়ে আছে, ও জানে পিসি রক্ষী ক্লাস নিত। তা এখনো মনে আছে যে বিষয়টা পড়াতো সেটা আমার ভালো লাগতো, ফিজিক্যাল কেমিস্ট্রি আমার ভালো লাগতো। তা ভালো লাগলো কি করে, দেখতাম লোকটা ঠিক যখন ঘন্টা পড়েছে, তাড়াতাড়ি হয়তো ক্লাস ছেড়ে দিয়েছি, বাইরে অধিকাংশ সময় ঘরের বাইরে বেরিয়েছে, দাঁড়িয়ে করিডোরে দাঁড়িয়ে থাকতাম, ওই স্যার এসছে কিনা, যাওয়ার দরকার হতো না, কিন্তু দাঁড়িয়ে বুঝতে পারতাম ওই একটা অ্যাঙ্গেলে দাঁড়ালে একটা ছায়া আসবে, ছবি আসবে। কিরকম একটা ধুতি পরা মানুষ এত সুন্দর হাঁটছে, আমরা এখনো আজ থেকে 35-38 বছর আগের ঘটনা, যে ধুতির ভাঁজগুলো এত সুন্দর সিনক্রোনাইজ ভাবে নড়ছে। একদিন অভিনয় করা যায়, কিন্তু প্রতিদিন তো অভিনয় করা যায়। তা সেই মানুষটা এতটা তার জীবনটা, তিনি নিচু মাথা নিচু করে হেঁটে চলে আসছে, কাউকে দেখানোর জন্য না, করিডোরে যেত। কিন্তু আমরা জানি যে ওই রকম একটা মানুষ যার এতটা নিয়ন্ত্রণ, তা ক্লাসে তার কিরকম নিয়ন্ত্রণ, তা ক্লাসে গিয়ে আসার পরে তিনি কোনোদিন কাউকে বকেছে করে তিনি অ্যানিমালটাস প্রফেসর, তাকে কে ভয় পাবে। কিন্তু যতদিন জানা আছে যে কোনো নরেন্দ্রপুর হলেও তো সেখানে একজন একটু ফাঁকি বা ছেলে থাকবে, পেট ব্যথা করে, যারা এখানকার স্টুডেন্ট বুঝতে পারবে যে পেট ব্যথা হয়ে আছে, স্যার পেট ব্যথা করছে। কিন্তু ওনার ক্লাসে কোনোদিন কেউ পেট ব্যথা অবস্থায় হোস্টেল শুয়ে আছে, কাউকে ঘটনা নেই, কোনোদিন কাউকে বলতে হবে। এত নিচু স্বরে কথা। তারপর বুঝলাম যে ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্কটা খুব সহজ জিনিস, কারণ তিনি কোনোদিন ক্লাসের বাইরে পাচ্ছেন না, ক্লাসের মধ্যেই হয়ে গেছে 1 ঘন্টা বা 1 ঘন্টা। কিন্তু তারপরে নিজেকে গেছিলাম যে ফিজিক্যাল কেমিস্ট্রি মতো সহজ জিনিস আর নেই। তো ওই যে অ্যাকসেপ্টেন্স, কিরকম একটা মানুষ তার রিফ্লেক্ট করছে, টিচিংটা তার শরীরের ভিতরে রিফ্লেক্ট করছে। তার কিন্তু খুব যে সমস্ত পড়া অতি সাধারণ জিনিস, তার জন্য বিশাল কিছু বড় একটা বইয়ের একটা রেফার করছে, তার খুব একটা সহজ সাধারণ, এত সহজ সাধারণ কাউকে পড়াতে দেখি, কিন্তু তার মধ্য দিয়ে এমনি কিছু সলভ করে দিয়ে গেছে। তার ফলে যে এরকম আমি কেন আরো যারা আছে তাদের সবাই কিন্তু একই, যে আনপ্যারালাল এরকম মানুষ, এইরকম তার কথা, তার প্রতিটা তার ছোটখাটো ইয়ার্কি ফাজলামি, সেগুলোর মধ্যে একটা মাধুর্য আছে,
সেগুলো একটা শিক্ষণীয় জিনিস। সেটা করলে একটা বিরাট দিক চলে যাবে, আমি ছেলেদের সেগুলো বলি করে। তা বিশেষ করে আমি যারা অন্যান্যরা আছে, বিশেষ করে ওরা নিম পাতা বইটা পড়ে দেখেন, চটি পাতাটা বই, পিডিএফের বইটা তারপরে আছে, নিম পাতা বলে একটা চটি বই আছে, পড়ে দেখেন। আমি এরপর আমি একটা কথা বলার চেষ্টা করছি যে এই প্রতিষ্ঠানে শিক্ষক বলে তার পুরস্কার কি, তার পুরস্কারটা কি, আমি একটা সত্যি ঘটনা বলার চেষ্টা করছি। সেটি হচ্ছে আজ থেকে 20 বছর আগে, তখন আমি ওই কলেজেই আছি, বিশেষ কাজে প্রচুর বইপত্র অনেক কিছু জিনিস নিয়ে আমাকে দিল্লি যেতে হবে, একটা গভর্নমেন্ট মিটিং। তা থেকে দেখা যাচ্ছে যে লোকাল এই অন্যান্য ট্রেনে হবে, একটা রাজধানী দরকার, কারণ রাজধানীতে জিনিসপত্র ট্র্যাক দোকান আছে, 2-3খানা ট্র্যাক আছে বইপত্র কাগজপত্র নিয়ে। তাই এরকম রাজধানীতে হাওড়া কি শিয়ালদা রাজধানী হচ্ছে, বুকিংয়ে যাচ্ছে, থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাস আমার ঠিক মনে নেই। তা বসেছি, তারপর তার কিছুক্ষণ পরে একজন টিটি এলেন করতে। তা আসার পর তারপর মহারাজ, আমি তখন বলছি আপনি চিনতে পারছেন না? বলে চিনতে পারছেন না? না। বলছি মহারাজ, আপনার কলেজে গেছিলাম, ছেলেটি ভর্তি হয়েছিল, কিন্তু 2-3 মাস পরে চলে এসছে, আমার খেয়াল নেই। আপনি ভর্তি করে বলেছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, তাই ঠিক আছে। তা বলছি যে মহারাজ, একটা কথা যে অলরেডি আজকে কিন্তু আপনি এখানে খাবার খাবেন না, আমাদের এখানে ব্যাংকটিতে আমার নিমন্ত্রণ রইল। আমি বুক করি, বলছি না আমার একটা রিকোয়েস্ট আছে। তা আমি ভাবছি টিকিট করেছি, আবার রাত্রে খাবার মধ্যে ঢুকেই যান। আমি চুপচাপ আছি, ঠিক খাবার দিতে এসছে, ঠিক উনি আগে এসছে, ওকে আপনাকে খাওয়ার দেবেন। মা বিপদ, আমাকে ওনার কথাই শুনছে, মারা চলুন সব। তা হেঁটে যাবেন, তখনই আমি পুরো আমার যে রাজধানী সমস্ত কাজ কিরকম হয়, ব্যাংকিং কিরকম হয়, উনি সব ঘুরে দেখাবেন। তারপর ওদের একটা বিশেষ কেবিন আছে, কেবিনে নিয়ে গেল। সেটা প্রায় অন্তত এই ঘরের জানলা থেকে একটা পুরো একটা বগি, ঢুকে মনে হলো একটা বিরাট একটা ঘর, তার সোফা থেকে কি নেই। তাই মহারাজ এখানে বসুন, যা কি মহাবিপদ, একটা এত বড় একটা জায়গা, হ্যাঁ ঠিক আছে বসুন। বলছি এরপর একজনকে ডাকছি মহারাজ, হ্যাঁ ঠিক আছে ডাকো। তারপর আসার ছোটখাটো ভদ্রলোক একবার মহারাজ এসে প্রণাম করো। বলছে মহারাজ, আপনি আগে নরন্তপুরে ছিলেন নাকি? হ্যাঁ ছিলাম তো, এই সকালে আমি বললাম সময়টাই। বলছে মহারাজ, আমি নরন্তপুরে কল ভাষাগুলো বলে যাচ্ছি, তাহলে ভালো লাগবে। বলছে আমি নরন্তপুরে পুরানো পাবি, আমি তাই নাকি স্কুল না কলেজ? বলছে ভাই স্কুলে যেচ্ছি না, একেবারে শেষের দিকে বের করতে করতে আটকে গেছি, কোনো ক্রমে বেঁচে গেছি। আমি তাই নাকি? একটা এখন কি করে? বলছে কি আর, আমাকে এই রাজধানীর ম্যানেজার করে রেখেছে। তাই নাকি? আচ্ছা। তখন উনি এবার 8 ঘন্টা ধরে একটা ঘটনা গল্প বলতে শুরু করলেন। তারপর থেকে গল্প শুরু হল, সেই গল্পটা বলার চেষ্টা করছে যে মহারাজ, আমি যে স্কুলে ছিলাম, ওকে গেছিলাম, কিন্তু এত ফাঁকিবাজ, এত দুরন্ত আমার আজকেরও মনে হয়। কারণ বুঝতেই পারছেন, তারপরে আমি পাস করতে পারি, বিয়ে নিয়ে পাস করেছি, কিছু চাকরি দেখতে হবে না, দেখলাম এখানে দিয়েছিলাম ইন্টারভিউ, আমাকে হয়ে গেল, ম্যানেজার হয়ে গেছে। কিন্তু বলছে ওখানে একটা জিনিস আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন, কি? কিন্তু ওইখানে একজন আমার টিচার ছিলেন, নামও বলে নাই, প্রসিদ্ধ রায়চৌধুরী। উনি কি মার না মেরেছে হবি ক্লাসে। বলছে তুই পড়বি না, এটাও করবি না। সেই মারে প্রথম তারপরে আমার ইন্টারেস্ট চলে গেল, আমি কবিতা লিখতে শুরু করলাম, একান্ত নাটক করতে শুরু করলাম। ওই করতে 24 ঘন্টা ওই জায়গায় থাকতাম, কোনোভাবে টাইমে পার হয়ে গেছে। বলছেন ওই যে আমি শিখলাম, আমার ম্যানেজারেরটা তো অনেক ম্যানেজার আছে, কিন্তু জানেন আমাকে ওই বিদ্যায় সারা ভারতবর্ষে আমাকে চাকা ফেলে নিয়ে যান। কেন? ওই যত রেলের প্রোগ্রাম হয়, কন্ডাক্টার প্রোগ্রাম, আমি প্রোগ্রামগুলো কন্ডাক্ট।
যে ওই যে কোয়ালিফিকেশন কি আছে জানি না, সব না ইউ হ্যাভ টু গো, সে সাউথে হোক, নর্থে হোক, ইস্টে হোক। ওই জন্য আমার আর কিছু, আমার কোনো ব্রেন গ্র্যাজুয়েট ডিগ্রি কত সব দেখো পিএইচডি করে বেড়াচ্ছে, আমার তো কিছুই নেই। তো এই নিয়ে প্রসিদ্ধার সম্পর্কে আরো কিছু চলবে, তারপর কথা বলি, তারপর ফিরে। এবার আমার মনে হলো প্রসিদ্ধ বাবু এখানে যখন বাংলা টিচার ছিলেন, আজকের যারা ছোট যারা এসেছেন তারা চিনবেন না, সরলদা টোলদা চেনে, সৈকত যারা চেনে। তখনকার সময় ওনার যে সহকর্মী ছিল তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা বাঘা বাংলার নাম, তাদের বই আছে পড়া। এবং শুধু তাই নয়, তখনকার সময় উনি পিএইচডিও ছিলেন এবং ওনাকে অনেকবার ডেকেছে যে তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গাইড ফাইড করো, কি রাস্টিং করছো এখানে, স্কুলে শেষ করছো, তুমি কি পড়িয়েছিল? উনি আগ্রহ ছিলেন, বলছে ভালো লেগেছে, কারণ উনি যখন এসেছিলেন লোকেশ্বর ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যেখানে এসেছেন, আমার কিন্তু একটা ছোট প্রতিষ্ঠান সবই তৈরি করেছি, আপনি যদি এসে চলে যান এটা কিন্তু খুব ডেট্রিমেন্ট, খুব বাজে হবে, আপনি কি থাকবেন? কেন, আমি এসেছি থাকবার জন্য, তো আমি চলে যাবো, এসেছি। তো উনি সেইটা বলছেন, আমি মহারাজকে বলেছিলাম থাকার জন্য তো এসেছি, আমি এখানেই থাকবো। এত বেশি মেরিটোরিয়াস যে উনি এখানে থাকার লোক নয়। তখনকার ইউনিভার্সিটিতে মানে ওনার জন্য থাকার, ওনার চাইতে কম, মানে তুলনামূলক কম বলছি না তো, অনেক কম ছোট ছেলেরাই হয়তো সব প্রফেসর বসে আছে, উনি স্কুলে কাটিয়ে। আমার তখন মনে হলো যে ওই প্রথিতযশা টিচারদের বই আছে, বই সবাই পড়ে, মুখস্থ করে বইতে লিখে পরীক্ষায় পাস হয়। প্রসিদ্ধার যে বই নেই, কিন্তু আমি ওনার একটা বক্তৃতা অল্প শুনেছি যে বাংলাতে যে এত তথ্য সমৃদ্ধ বক্তৃতা, যে 10 মিনিটের বক্তৃতা হয়তো এক পাতা নোট লেখা আছে, প্রতিটা তথ্য আলাদা। এক ঋষিরক্ষিতের বাংলায় বক্তৃতা, 2 হচ্ছে প্রচিত রায় চৌধুরীর বক্তৃতা শুনেছি। এত জোরালো, এত তথ্য সমৃদ্ধ, মনে হচ্ছে একটা এনসাইক্লোপিডিয়া পড়ে যাচ্ছে। বই লিখলে অনেক কিছু বই লিখে ফেলতে পারত, কিন্তু এইরকম ছেলেদের তৈরি করেছে যে ছেলেরা ঢোকার মাত্র আমার সঙ্গে প্রথম দেখা, আমার সঙ্গে একদম চলে 8 ঘন্টা ওই টিচার প্রতিষ্ঠানকে কথা বলে। এইটাই হচ্ছে আমার মনে হয় এই প্রতিষ্ঠানে টিচারদের আসল পাল, এবং টিচার হিসাবে ফুলফিলমেন্ট এইখানে। টিচার হিসাবে ফুলফিলমেন্ট এই ছাত্রের মনের মধ্যে বেঁচে থাকে। বইতে অনেক কিছু হবে, আবার অনেক বড় অফার আসবে, ওই বই নাও পড়তে পারে, কিন্তু এই ছাত্রের মধ্যে যে বেঁচে থাকা যে অমর হয়ে থাকে, তা এর জন্য উনি এই প্রতিষ্ঠানের সঙ্গে, আমি দেখি যে সম্পৃক্ত হয়ে গেছে। সমস্ত ওনার মেরিটের সমস্ত বাদ দিয়ে। তা আজকের দিনে এইটা খুব দরকার, এই প্রতিষ্ঠানে যে আমাদের কি করো, আমি যা 2-3 আমাদের কি করতে হবে। ফার্স্টে এই প্রতিষ্ঠানে যা কিছু আছে একেবারে ডিটো ঢোকার চেষ্টা, অ্যাকসেপ্ট করা, ডিটো সম্পৃক্ত হয়ে গেল। তাতে কি হবে? এবার প্রশ্ন যে কেন হবে, কেনটা একটা যে একটা প্রতিষ্ঠান এমনি হয় না, একটা পরিমণ্ডলে রামকৃষ্ণ মিশনের 125 বছর, এই প্রতিষ্ঠান 80 বছরের বেশি। সে যে পরিমণ্ডল দেবে সেটা কোথায় পাওয়া যাবে? তাহলে ওই পরিমণ্ডলকে যদি সম্পৃক্ত হতে পারে, সে যদি অ্যাটাচ হতে পারে, আর কিছু ভাবতে হবে না। ওই যে ভালো গুলো তার মধ্যে অটোমেটিক চলে আসছে, তাকে আর চর্চা করতে হবে, অজান্তে চলে আসছে। কেউ কি আর চিন্তা করে আমি হবো সেরকম ভাবে, প্রতিষ্ঠানের সঙ্গে মিশে গেছে। জানি না যে তার কি ভালো গুণ আছে, বাকি লোকেরা দেখে বলছে হ্যাঁ ভালো আছে। তা ওই একটা যে ভালো গুণ রপ্ত করতে গেলে ভালো জায়গার সঙ্গে একবার মিশে যেতে। এবার কথাটা হচ্ছে, দ্বিতীয় কথাটা
আরেকটা যে জায়গায় শুরু করেছিলাম, শেষ করবো ওই টিচারের কথা। শুধু নিজে সম্পৃক্ত হলে হবে না, তার ওই টিচারের আক্ষেপটা থাকবে যে আমি পরিবারের জন্য কিছু করতে পারবো, পরিবারগুলো ঠিক ঢালাই করতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠানকে সমাজের মাথা, শুধু নিজে হলে কি হবে, পরিবারকেও আনতে হবে। নাহলে ওই যে আপনারা মোটিভেট বলেন বাড়ি থেকে যে অন্য ওয়েব থাকে, অন্য মানে বাইরে ওয়েব থাকে, সেটা তো নারী হয়ে যাবে। তাদেরকেও আবার ওই প্রতিষ্ঠানে আনতে হবে। আপনি যদি ভালো পান তাদেরকেও যদি ভালো, সেটা তো ভালো কর্তব্য, পরিবারের মেম্বার হিসেবে আপনাদের কর্তব্য। তাহলে একটা পরিবারও সেই আড়াই হবে, এবং তখন দেখবেন যে আমার আনুগ্রহ বেড়ে যাচ্ছে। এখানেও যেটা বাড়ি বসে গেছে, আর একটা ডেভেলপমেন্ট কেউ আরো ভালো লাগছে। আর তৃতীয় আরেকটা জিনিস, যেহেতু আমি দাঁড়িয়েছি এখানটা আপনাদের সহকর্মী হিসাবে, আমি সব হিসাবে এখানেও কিছুদিন পড়া করেছি, আর ওখানে সব মিলে 30 বছরের বেশি আমার পড়া হয়, 3 দশকের বেশি পড়া। তা সেই হিসাবে আপনাদের কলিগ হিসাবে আমি বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন যে আপনাদের প্রধান শিক্ষক আছেন, আমাদের পরম পূজনীয় সম্পাদক মহারাজ আছেন, কর্মচারীদের কাছে এটা সম্ভব যদি হয়, এটা তো আমার হঠাৎ মনে আসছে, কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি নাও সম্ভব হতে পারে। যদি সম্ভব হয় আমি এনাদের বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, নতুন যে টিচাররা আসছেন, যদি সম্ভব হয়, এতগুলো আমাদের হোস্টেল আছে, যদি এরকম 1 মাস বা 2 মাসে এইরকম একটা যদি এই ভবন শিক্ষক বা হাউস স্টাফ এরকম যেভাবে প্রাণ থাকুক, যদি এরকম রাখার ব্যবস্থা করা যায়, তাহলে একটা ফার্স্ট হ্যান্ড এই প্রতিষ্ঠানে কি করে সকাল থেকে উঠে ছাত্রের সঙ্গে মিশে শেষ অবধি যে চলে গিয়ে কোনো রকমের চেষ্টা নেই, শুধু মানে জাস্ট ফলো করে যাবে। তো এইরকম হয়ে যাওয়ার পরে জীবনটা অ্যালাইন হয়ে, এটা আমার বলে মনে হয়। কারণ এই যে একবার অ্যালাইন না হয়নি, তাকে বোঝানো যাবে। কিছুক্ষণ আগে বলা হলো না, আজকের যুগটা স্কিলের যুগ। স্কিল মুখে বলে আমি 1000 ঘন্টা বক্তৃতা দিলেও কিছু হবে, তার সবাই বলার প্রভাব আছে। মুখে 10, বাকিটা 90, মানে 10 যাই বলি 10 ভাগ মুখ ঢুকবে, 10 ভাগ ভালো লাগবে, কিন্তু বাকিটা 90 ভাগ তার আচার আচরণ, তার বাকি সব কিছু জেনে মানুষ গোটাটা নলেজটা নেয়। তা সেই জন্য এই আমি হয়তো বলে যাচ্ছি, ভালো লাগছে সব, এইগুলো ঠিক আছে, কিন্তু লং টার্ম এফেক্ট আনতে যদি হয়, আমার মনে হয় যদি সম্ভব হয়, এনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাধ্যবাধকতা অনেক আছে একটা প্রতিষ্ঠান, সম্ভব হয় এইরকম নতুন টিচারদের জন্য যদি 1-2 মাসের এরকম যদি রুম থাকে, ব্যবস্থা করা যায়, তারা একেবারেই ভবন শিক্ষকের মতন ওখানে থেকে ওইভাবে কিভাবে হয় ওইটা যদি ফার্স্ট হ্যান্ড নলেজটা পেয়ে যায়, তাহলে কি হবে, ওই ভাইব্রেশনটা প্রত্যেকের জীবনের মধ্যে নিয়ে নিতে পারবে। তাহলে মনে হয় তখন বুঝতে পারবে নরেন্দ্রপুরের ভাইব্রেশনটা কোথায়, নরেন্দ্রপুর কোথায় লুকিয়ে আছে। বাড়িতে নয়, রেজাল্টে নয়, এত কিছু বৈভবে নয়, লুকিয়ে আছে খুব গভীর একটা ঝংকার। আর বেশি কথা বলবো না, 1:30 বেজে গেছে, আমারও খিদে লাগছে, আমি বলে গেছি খেয়ে যেতে হবে একটা মিটিং। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাই।